এই ইউনূস সাহেবের সরকার তো বিপ্লবী সরকার নয়, এবং ইউনূস সাহেবের সরকার ওইসব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে, এত সহজ না কিন্তু বাংলাদেশটা। সো এগুলো হবে না আসলে। আমি দেখি না, আমাদের ওদের যোগাযোগ নেই, তাদের তৃণমূল কর্মীরা খুব কষ্টে আছে, নেতারা তাদের খবর নেয় না। আওয়ামী লীগের তো সবাই দেশেই আছে রে ভাই। আওয়ামী লীগের 1000 লোক নেয় এদিক ওদিক চলে গেছে, 1000-এর বেশি তো আমি দেখি না। বাড়িতে বাড়িতে আপনি 1500-2000 করতে পারেন, কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে, দেশের মধ্যে আছে, সবাই কিন্তু দেশে আছে। এই যে আলাপ আলোচনা, এই এরকম একটা যে ইউনূস সাহেব নির্বাচন দিবেন না, এটা ঠিক আছে, হতে পারে ইউনূস সাহেব নির্বাচন দিবেন না, বাট বাংলাদেশের সমস্যার সমাধান কিন্তু নির্বাচন হতে হবে। নির্বাচন ভালো হবে না খারাপ হবে, কেমন হবে, কি ধরনের নির্বাচন হবে, এটা তো পরের ইস্যু, আগে নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া ইনক্লুসিভ নির্বাচন যেটা বলছেন, আমি বলি নাই যে ইউনূস সাহেব নির্বাচন দিয়ে দেবেন, আমি বলেছি যে এমন কি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতে পারে একটা নির্বাচন করার জন্য, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের যে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখন উনি বিপ্লবী সরকার করেন নাই, শহীদ মিনারে যে শপথ নেন নাই, সংবিধান অনুসরণ করে শপথ নিয়েছেন, এসব তো করেই ফেলছেন, সুতরাং ওইসব বিপ্লব টিপ্লব করার আর স্কোপ নাই, ওটা আমাদের ভুলে যেতে হবে। এবং এটা কোনো বিপ্লব ছিল না, এটা একটা কোটা আন্দোলন, পরে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন এবং সরকারে যারা ছিলেন তারা এই আন্দোলনকে তাকে কিভাবে ডিল করেছে সেটা আমরা সবাই জানি, এটা আলোচনা করার দরকার নেই। এত বল প্রয়োগ এবং এত হতাহতের ফলে আবার অনেক কিছু আছে যেটা নিয়ে আলোচনা হতে পারে, সেই সবের কারণে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে, আন্দোলনে তো লোকজন ছিল। হ্যাঁ, ওই যে 29 মিলিয়ন 21 মিলিয়ন 50 মিলিয়ন খরচ করেছে, কাদের পেছনে খরচ করেছে, কোন কোন সংস্থা এগুলো পেয়েছে, এগুলো কিন্তু রেকর্ড আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে ট্রেনিং এর জন্য টাকা পেয়েছেন, রেকর্ড আছে, তিনি কাদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, রেকর্ড আছে। তো এইসব অনেক দীর্ঘ আলোচনা করা যায়, এবং অনেক কনস্পিরেসি থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং এইটা না দিলে ওটা দিবেন, তাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে, এই আমাদের দ্বীপটা দিয়ে দিতে হবে, করিডোর দিয়ে দিতে হবে, এই সব কিছুর মধ্যে দেয়ার আর মেনি প্লেয়ার্স। এবং আমাদের প্রতিবেশী আছে, অনেক রাষ্ট্র আছে, আমাদের সেনাবাহিনী আছে, যাকে আপনি দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন সবাই, সেনাবাহিনী আছে, এবং সেনাবাহিনীর ঘোরতর প্রতিবাদ আছে, এটা নিয়ে বাধা আছে। সেনাপ্রধান নিজেই বলেছেন যে নো করিডোর, তাই না, সেটা বলেছেন। এবং ইয়ার ব্যাপারে আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, তো এই কথাবার্তাগুলো চলতে থাকবে। আমি এরকমটা মনে করি না যে ইউনূস সাহেব যেমন ইচ্ছা তেমন করে দেশটা চালাবেন এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে। আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তারপরে এসে ভোট কেন্দ্রে হামলা করবে। একটু আগে তো উনি বললেন যে পুরো দেশটাই আওয়ামী লীগ হয়ে গেছিল, এখন কোনো আওয়ামী লীগ খুঁজে পাই না কেন? দেশটা তো আওয়ামী লীগ বানাই ফেলছিলাম আমরা, প্রত্যেক জায়গায় মুরাল ছিল, প্রত্যেক স্কুলের সামনে, প্রত্যেক সরকারি অফিসের সামনে, সবখানে সবকিছু ছিল, সবাই আওয়ামী লীগ হয়েছিল। এরকম তো এখন একেবারে আওয়ামী লীগ খুঁজেও পাওয়া যায় না। অবশ্যই তাদের উপরে পুলিশের নজরদারি আছে, গ্রেপ্তার আছে, তাদের মামলা মোকদ্দমা আছে, এই জন্য তারা বেরোতে পারছেন না। বাট একটা নির্বাচনকে বাধা দিয়ে দিবেন 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে, এই প্রস্তুতি আওয়ামী লীগের আছে কিনা এটা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমি বাংলাদেশে থেকে তো আমি কোনো আওয়ামী লীগের কোনো কার্যক্রম ঝটিকা মিছিল ছাড়া আর কিছু দেখি নেই, আমি দেখি না, আমাদের ওদের যোগাযোগ নেই, তাদের তৃণমূল কর্মীরা খুব কষ্টে আছে, নেতারা তাদের খবর নেয় না। আওয়ামী লীগের তো সবাই দেশেই আছে রে ভাই। আওয়ামী লীগের 1000 লোক নেয় এদিক ওদিক চলে গেছে, 1000-এর বেশি তো আমি দেখি না। বাড়িতে বাড়িতে আপনি 1500-2000 করতে পারেন, কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে, দেশের মধ্যে আছে, সবাই কিন্তু দেশে আছে। এটাকে 20% হোক, 25% হোক, 35% হোক, 40% হোক, আছে তো, তাদের সমর্থন আছে। তাদেরকে ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারবেন না, করাটা হয়তো সঙ্গত হবে না এবং করা যাবে না হয়তো, সেটাও নিয়ে তো আলোচনা হতে হবে। আলোচনাটা ওইখানে রাখেন, আমরা একটা নির্বাচন করি, নির্বাচন দরকার, ইউনূস সাহেবকে একটা অবশ্যই নির্বাচন দিতে হবে। উনি কি এজেন্ডা নিয়ে আসছে, কার কাছে টাকা নিছে, কোথায় বিক্রি করছে দেশ, আমরা তো দেশটাকে বিক্রি করতে দেবো না, সেটা হলো আসল কথা। এই জন্য কথা বলছি যে নো, উনি এইভাবে করতে পারেন না। উনি এইভাবে 4টা-5টা টাইম দিবেন, একবার ডিসেম্বর, একবার ফেব্রুয়ারি, একবার এপ্রিল, একবার জুন, এবং তার মধ্যে আলাপ আলোচনা নাই এবং সবকিছুর মধ্যে একটা শর্ত। সুতরাং এটা পরিষ্কার না, পরিচ্ছন্ন, উনি কাদেরকে হেল্প করতেছেন সেটা আমরা সবাই জানি। সুতরাং এই কথাগুলো তো বলতে হবে। এর মানে এই নয় যে ইউনূস সাহেব এরকম চলতে থাকবে 29 সাল পর্যন্ত, নো, এটা এইভাবে চালানো সম্ভব না, এইভাবে দেশ চলবে না। উনি তো নিজেই বললেন যে দেশের অর্থনৈতিক সংকট আছে, টাকা চাই, আমাদের $20 বিলিয়ন মতো রিজার্ভ আছে, টাকা চাই, টাকার জন্য তুমি এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, কিন্তু টাকা তো আর আসছে না, এইভাবে তো টাকা আসবে না। আপনি স্টারমারের সাথে দেখা করার যে চিন্তা, সেই চিন্তাটা কি জন্য? আপনি স্টারমারের সাথে দেখা করে আপনার পাচার করা টাকা, এবং আপনি ওখান থেকে লোকজনকে ওই যে কি জানি আমাদের একটা আছে না, রেড অ্যালার্ট করি আমরা, কি একটা আছে ইন্টারপোল, এটার কোনো সংস্থা নাকি? কোনো ইন্টারপল কি কোনোদিন কাউকে ধরে কোনো দেশে পাঠাতে পারছে নাকি এখন পর্যন্ত? এর চেয়ে বড় বড় ক্রিমিনাল দাউদ ইব্রাহিমের কথা মনে আছে না? ভারত কত বড় দেশ, কত শক্তিশালী দেশ, ইন্টারপল রেড অ্যালার্ট করছিল না? এখন পর্যন্ত দাউদ ইব্রাহিমকে ইন্টারপল ফেরত পেয়েছে। এইসব সব বাদ কি বাদ, এইসব কথার কথা, রাজনৈতিক রিটোরিক, বয়ান,
এইসবের বাইরে এসে আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করার চেষ্টা করি। হ্যাঁ, দেশে একটা ৫ই আগস্টে একটা গণ অভ্যুত্থানের মতো সিচুয়েশন হয়েছিল বা গণ অভ্যুত্থান হয়েছিল, ওটাতে আমি বিপ্লব মনে করি না। বিপ্লবের ধারে কাছেও নাই। এইটার কোনো আদর্শিক জিনিস থাকতে হবে তো বিপ্লবের সাথে। ওইটা একটা দীর্ঘ আলোচনা। ওইটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি। বিপ্লব কাকে বলে, কত প্রকার, কি কেমন করিয়া বিপ্লব হয়, বিপ্লবী সরকার গঠন কিভাবে করা যায়, অনেক আলোচনা হতে পারে। এই ইউনূস সাহেবের সরকার তো বিপ্লবী সরকার নয়, এবং ইউনূস সাহেবের সরকার ওইসব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে, এত সহজ না কিন্তু বাংলাদেশটা। সো এগুলো হবে না আসলে, এবং এগুলো করতে দেওয়া যাবে না। হবে না যেমন আমি জোর দিয়ে বলছি, হবে না, সেটা আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব, এবং এগুলো করতে দেওয়া যাবে না। আমি এত হতাশ না যে ইউনূস সাহেব এরকম যা ইচ্ছা তাই চালাতে থাকবেন আগামী 5 বছর, 10 বছর, 20 বছর, যতদিন পর্যন্ত তাকে যারা নিয়োগ করেছেন। উনার প্রথম নিয়োগ করতে হলে তো এই ছাত্ররা, তাদের সাথেই তো দ্বন্দ্ব। এনসিপি স্টেটমেন্টটা পড়ছেন আপনি নিশ্চয়ই, এই যে তারেক রহমানের সাথে যে যৌথ বিবৃতিটা হলো, তারপরে এনসিপি কি স্টেটমেন্ট আছে, তারা আরেকটা অভ্যুত্থানের ভয় দেখাচ্ছে। দেশে অন্যান্য ইসলামী দল এবং অনেক জন আছে, জামাতি এবং আরো ইসলামী দল আছে, তারা কি বিবৃতি দেয়, কি ধরনের কথাবার্তা বলে, তারা সংবিধানের ব্যাপারে কি বলে, তারা নারীদের ব্যাপারে কি বলে, তারা সেনাবাহিনীর ব্যাপারে কি বলে, এসব তো আছে। সুতরাং এগুলোকে তো চলতে দেওয়া যাবে না। হ্যাঁ, অফকোর্স আমি বাংলাদেশে আছি, আমি রিস্ক ফিল করি, বাট যতই রিস্ক ফিল করি, আমার বয়স এখন ৭১, আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম। সুতরাং দিস ইজ মাই এক্সটেন্ডেড লাইফ। সুতরাং আমি কিন্তু গণতন্ত্র, মানবাধিকার এবং ভোট, এবং ভোট আপনি খারাপ হতে পারে, ভোট খারাপ হওয়ার, ভালো হবে খারাপ হবে এটা নিয়ে তো কোনো কথা নেই। ভোট আগেও ভালো হয়নি, সব ভোট ভালো হয়েছে এরকম না, বা তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব নির্বাচন হয়েছিল ভালো হয়েছিল, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো দ্বিমত নেই, বিতর্ক আমরা করতে পারি। ওটাও 95%, 90% হয়তো ভালো হয়েছে, 10% কখনোই ভালো হবে না। পৃথিবীর অনেক দেশে ভালো হয় না। আমেরিকার মতো দেশেও ভোট নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। আপনি নিশ্চয়ই মনে আছে বাটারফ্লাই ব্যালটের কথা, তাই না? কিভাবে পরাজিত হয়েছিলেন তখন ডেমোক্রেটিক প্রার্থী। তো এইসব অনেক কিছু ঘটনা ঘটবে। তার মধ্যেই ডেমোক্রেসি হচ্ছে একমাত্র অল্টারনেটিভ, এবং নির্বাচন হচ্ছে একমাত্র অল্টারনেটিভ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের দেশে যদি 5টা 7টা নির্বাচন হয়, এবং নির্বাচনটা আমি করতে পারি, যদি কোনো সরকার গঠন করার পর নিজে থেকে কর্তৃত্ববাদী বা ফেসিবাদী না হয়ে যায়, বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব। আমি এতটা হতাশ নাই। বাংলাদেশের জনগণ চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বাঁচতে চায়, তারা পেটে ভাত চায়, রাত্রে ঘুমাতে চায়, নিরাপদে ঘুমাতে চায়, এবং তারা ভোটের মাধ্যমে দায় দায়িত্ব হস্তান্তর করতে চায়, ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করতে চায়। এটা বাংলাদেশের জনগণ কিন্তু 1970 সাল থেকে শুরু করেছে, প্রথম এক ব্যক্তি এক ভোট। তখন থেকে বাংলাদেশের মানুষ কিন্তু ভোটের ব্যাপারে খুবই উৎসাহী, এবং তারা ভোট দিতে চায়। যখন তারা ভোট দিতে পারে, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন তারা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না। তো সেই জায়গায় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে জনগণের উপরে, এবং সরকার উল্টাপাল্টা করতেই থাকবে আর আমরা সহ্য করতেই থাকবো, এটা হবে না তো আসলে। জনগণকে এটা যে হবে না, জনগণকে মোবিলাইজ করবে কে? ধরেন বিএনপি, যদি তারা যদি এটার সঙ্গে আপনার যেমনটা মঞ্জুরুল হক বলছিলেন যে তাদেরকে এক ধরনের মানে নেগোসিয়েশন, ইলেকশন নিয়ে হয়নি, অন্য কোনো কিছু নিয়ে হয়েছে, মামলার কপি পকেটে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নেগোসিয়েশন হয়তো করেছেন। সেই ক্ষেত্রে এই যে রাজনৈতিক মানে জনগণ যে নির্বাচন চায়, নির্বাচন যদি এই সরকার না দেয়, তাহলে কে তাকে বাধ্য করবে নির্বাচন দেওয়ার জন্য? বাধ্য করার তো বিষয় না, বিষয়টা হলো যে তখন তো রাজনৈতিক দলগুলো, যেমন আওয়ামী লীগ বাইরে আছে, আওয়ামী লীগ কি অ্যাক্টিভ থাকবে না? আওয়ামী লীগ তো অ্যাক্টিভ হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি, এবং তাদের যে সাপোর্ট বেস আছে তারা সেটাকে কি ব্যবহার করার চেষ্টা করছেন? না, করছেন, কিন্তু সেভাবে তারা এখনো মাঠে তাদের ফলাফল আসেনি, বা তারা মাঠে নামতে পারছে না। বিএনপি কি নির্বাচন না নিয়ে এরকম বসে থাকবে নাকি? আর বিএনপি কি অনুরোধ করলাম বা ফ্রি অ্যাডজাস্টমেন্ট করতে বললাম তাদের 100 সিট ছেড়ে দিতে হবে অমুকে, এটা কি বিএনপি মেনে নেবে নাকি? অবশ্যই না। বিএনপি মেনে নেওয়া মানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেনে নিলে তো তৃণমূল নেতৃবৃন্দ মানবে না। তারা তো অপেক্ষায় আছে যে কবে তারা নির্বাচিত হয়ে সংসদে বসতে পারবেন, কারণ সংসদ তো একটা পাওয়ার হাউস, তাই না? ওখানে বসার জন্য অনেকেই উৎসাহী হয়ে বসে আছেন। এখানে যারা অপেক্ষাকৃত দুর্বল দল, যাদের জনসমর্থন নাই, যেমন যে আমাদের 4-5%, 6% আছে, এরকম বলাবলি করা হয়, এবং আরো অন্যান্য যারা আছেন তাদের তো আরো সমর্থন নেই। সুতরাং এই যে দলগুলো, দুর্বল দলগুলো, তারা এই ইলেকশন নিয়ে একটা টাল বাহানার মধ্যে আছেন, একটা নতুন দাবি তুলছেন, এবং তারা ইলেকশনটাকে যাতে না হয় সেই ব্যাপারে চেষ্টা করছেন। এটা তাদের স্বার্থে তারা করছেন। সুতরাং ওই যে ছোট ছোট দল যাদের জনসমর্থন কম, তারা যা করছেন চেষ্টা, সেই চেষ্টাই যে সফল হবে এটা আমার মনে হয় না, সেটার বাইরে অনেক কিছু আছে। মঞ্জুরুল হক, জুলাই ঘোষণাপত্র যদি আসে, সেই ক্ষেত্রে আপনি যে আশঙ্কাগুলো করছেন, সেক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রে কি ভূমিকা থাকছে? আচ্ছা, আমার একটা পার্থক্য আমরা টেনে নিতে পারি। আমি কি সেক্রেটারি সাহেবের সাথে আমার একটা পার্থক্য আছে, সেটা হলো যে আমরা সাংবাদিকরা ওই গ্লাস তত্ত্বটা ব্যবহার করি, যে একটি গ্লাসের অর্ধেক অংশ খালি, আর পজিটিভ নিউজ হচ্ছে একটি গ্লাস অর্ধেকটা পানিতে পূর্ণ।
তো আমি আছি অর্ধেক অংশ খালি এই পার্টে, আর আমার বড় ভাই আছেন, শ্রদ্ধেয় বড় ভাই আছেন হচ্ছে গ্লাসটি অর্ধেক পানিতে পূর্ণ এই না, পার্ট। আমরা এটাকে বলি সাংবাদিকতার ভাষায় এটি হচ্ছে গুড নিউজ ইজ নো নিউজ। হ্যাঁ, যাই হোক, আমি আরো অনেক ভাষা আছে, যেমন ধরেন যে মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড, মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড বললে আর কোনো কিছু থাকে না, বাতাস যেদিকে যাবে মিডিয়া সেদিকে যাবে। যাই হোক, সেটা কথা না, কথা হলো যে উনি যে শ্রদ্ধেয় বড় ভাই যে বললেন যে আমরা এটা হতে দেব না, আমরা এটা করতে দেব না, জনগণ এটা করবেন। আমি ছোট্ট কয়েকটা প্রশ্ন করি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ঘাট ধরে বের করে দেওয়া হবে, পৃথিবীর কোন দেশে নজির আছে এটি যে পরবর্তী বিচারপতিরা সেটি মেনে? সমস্ত বিচারপতিরা কেন পদত্যাগ করলো না? সুপ্রিম কোর্টের বিচারপতি ক খ গ ঘ ঙ যেই হোক না কেন, তাকে শেখ হাসিনা নিয়োগ দিক, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়োগ দিক, বা জিয়াউর রহমান নিয়োগ দিক, বা এরশাদ নিয়োগ দিক, হোয়াট এভার ইট ইজ, তাকে যখন ঘাট ধরে বের করে দেওয়া হলো বেআইনি ভাবে, কতগুলো বালক বের করে দিল, তখন সমস্ত বিচারপতিরা পদত্যাগ করলো। কে ঠেকাতে গেল? কেউ ঠেকাতে গেল। একসাথে সমস্ত 12 জন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিকে বের করে দেওয়া, কেউ ঠেকাতে গেল। শেখ মুজিবের ভাস্কর্য ভাঙছো, ঠিক আছে, হাসিনার উপরে ক্ষোভ, ব্যাখ্যা দিলেন ইউনূস সাহেব যে শেখ হাসিনার স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসনের উপর মানুষের প্রচন্ড ক্ষোভ, সেই ক্ষোভ থেকে তারা এই কাজগুলো করছে, এটি ধীরে ধীরে কমে আসবে, এটি ওনার ভাষণ ছিল। ভালো কথা। মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো ছিল, মেহেরপুরের যে বক্তাঞ্চলে, মেহেরপুরের যে আমবাগানে যে মুক্তিযুদ্ধের স্মারকগুলো, সারা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ছিল, সেগুলো কি দেশ করেছিল? ওগুলো তো আওয়ামী লীগের না। সেখানে তো শেখ মুজিব নেই, শেখ হাসিনা নেই, শেখ সেলিম নেই, ওগুলো তো মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্যগুলো ভেঙে দিল, কে ঠেকাচ্ছে? কোন জনগণ ঠেকালো? কোন সচেতন জনগণ সেখানে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বললো যে না, এটা ভাঙতে পারবা না? নোবডি ইজ দেয়ার। সুতরাং ওই গ্লাসের ভিতরে পানি আছে, এই তত্ত্বটাই আমি বিশ্বাস করি না। আমি ওই জন্যই বলছি যে আমরা ভালো করব, আমরা ঠেকাবো, আমরা এটা হতে দেব না, এই কথাগুলো হচ্ছে জাস্ট সরকারি কথার মতন, এটা বিবৃতির মতো। এই আমরা বলে কেউ কেউ আসলে নেই, নোবডি ইজ দেয়ার। যেখানে একজন সেনাবাহিনীর প্রধানকে একটি ছাত্রের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে উনি না উনি, তারপরেও সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করছে না, তাকে তুলে নিয়ে হাড়গোড় ভাঙছে না, তাকে আরো আদর আপ্যায়ন করে বোঝাচ্ছে, যেখানে সেনানিবাসকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে, ভিডিও বার্তায় সেনানিবাস উড়িয়ে দেওয়া হবে। কে ঠেকাতে গেছে? সেনাবাহিনী ঠেকাতে পেরেছে? তারা উড়িয়ে দেয়নি এখন পর্যন্ত, কিন্তু এই বক্তব্য দেওয়ার পর তার কি প্রতিবিধান করেছে সেনাবাহিনী, পুলিশ, একাধিক গোয়েন্দা দপ্তর কি করেছে? নাথিং। এরপরে ডক্টর ইউনূস একটার পর একটা বেআইনি কাজ করেছেন, তার উপদেষ্টারা, তার যে আইন উপদেষ্টা একটার পর একটা বেআইনি কাজ করেছে, জজ কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, হাইকোর্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বেআইনি কাজ করেছে। কোনো একটা বেআইনি কাজের কোনো সংঘবদ্ধ প্রতিবাদ কেউ করেনি, নোবডি ইজ দেয়ার। কোন সচেতন নাগরিক দল, এই যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, পোড় খাওয়া দল, দীর্ঘদিনের দল, জামাতের মতো একটি রাজনৈতিক দল, সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশের, 41 সালে ওর গঠন, কে করেছে প্রতিবাদ? কেউ না, কেউ প্রতিবাদ করেনি। সেই জন্য আমি বলছি ডক্টর ইউনূস চাইলে যা খুশি বাংলাদেশে করতে পারেন, স্টিল নাও করতে পারেন, কারণ আমাদের পুলিশের কোনো মেরুদণ্ড নাই, এবং পুলিশের যে মেরুদণ্ড নাই সেটা সকাল বিকাল ইউনূস সাহেব স্মরণ করিয়ে দেন পুলিশের সামনে, এবং তারপরেও সেই পুলিশের ভিতরে এমন কোনো ব্যক্তি নেই যাদের যাত্রাভিমান আছে, আত্মভিমান আছে যে আমি এই চাকরি করব না। তিনি সরাসরি লন্ডন বসে বলছেন যে পুলিশ ভয় পেয়েছে বা 32 নম্বর ঠেকাতে যায়নি। এটা কি পুলিশ ভয় পেয়েছে না পুলিশকে যেতে নিষেধ করা হয়েছে? ওই পুলিশ তো স্পষ্ট একটা বিবৃতি দিয়ে বলতে পারে যে স্যার আপনি বলছেন আমরা ভয় পেয়েছি, আমরা ভয় পাইনি, আমাদেরকে যেতে নিষেধ করা হয়েছে, আমাদেরকে যে ওখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। কে বলেছে? তাহলে এই জিনিসগুলো আমরা গত 10 মাসে মিনিমাম 20টা আইনগত বিচ্যুতি দেখেছি, মারাত্মক বিচ্যুতি, যেগুলোর প্রত্যেকটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল, প্রত্যেকটা। এই বিবৃতির এগেনিস্টে কোনো একটি দলের, কোনো একটি গোষ্ঠীর, কোনো একটি পার্টি, কোনো একটি সংগঠনের আমরা কোনো জোরালো প্রতিবাদ দেখিনি। জনগণের প্রতিবাদ এখানে আসবে না, কারণ জনগণ তো এখানে বিচ্ছিন্ন, জনগণ তো আসলে সংগঠিত না। পার্টিদেরকে এগুলো করতে হয়। আমাদের বিবেকবান বহু বড় বড় পার্টি আছে, বহু বড় বড় লেকচার মেরে বেড়ান, তারা সারা বিশ্ব বড় লেকচার মেরে বেড়ান, বিভিন্ন জায়গায় যে মানবাধিকার কমিশনে যে লেকচার দিয়ে আসেন টাকার বিনিময়ে। কই বাংলাদেশে এতগুলো মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে গত 10 মাসে, কে প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করেন। সেই জন্যই আমি বলছি ডক্টর ইউনূস তার হাতে একটা আলাদিনের চেরাগ পেয়েছেন, সেই চেরাগটা দিয়ে উনি যা খুশি করতে পারেন,
এই বাংলাদেশের পাবলিক সেটা মানতে বাধ্য। কেন মানতে বাধ্য? কারণ পাবলিকের যারা প্রতিনিধি রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকটা কলুষিত, তারা প্রত্যেকটা নিজস্ব স্বার্থ ছাড়া এর বাইরে কোনো চিন্তা করে না, নোবডি। সুতরাং জনগণের এখানে কোনো দোষ নেই। জনগণ তো তারা ডাক দিলে আসবে, জনগণ তো একা একা আসে না, জনগণকে তার রাজনৈতিক দলটি ডাকলে আসবে। সেই রাজনৈতিক দলটি হচ্ছে কলুষিত, বদমায়েশ, স্বার্থপর এবং একটা বিশেষ ধরনের সুযোগ সন্ধান। তারা প্রত্যেকে এখন সুযোগ সন্ধান করতেছে যে উইদাউট আওয়ামী লীগ ইলেকশন করলে আমি পাবো 150, আমার ভাই পাবে 150, এই 300। আর কেউ কেউ বলতেছে যে উইদাউট আওয়ামী লীগ ইলেকশন করলে আমি পাবো 100, আমার বিআই পাবে 100, আর আমার তাওই সাহেব পাবে 100। ব্যাস, আমরা এই আমরা যদি প্রফেসর ইউনূস বলেন যে তোমরা আমরা করার জন্য আমি নিজে করে দিচ্ছি, এটার জন্য ইলেকশন দরকার নেই, জাতীয় সরকারের মতো একটা সরকার গঠন করে আমি এটা ইন্টারিম করে দিচ্ছি, এইভাবে বসে যাও, তাহলে ইলেকশন করে আমি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করবো কেন? দরকারটা কি? এই সেন্সে বলছি যে বাংলাদেশের ইলেকশন এখন পর্যন্ত একেবারে ভালনারেবল কন্ডিশনে আছে। এটা আদৌ হবে বলে এখন পর্যন্ত আপনি জোর দিয়ে বলতে পারবেন না, আমি অন্তত জোর দিয়ে বলতে পারি যে আদৌ নির্বাচন হবে 26 সালে। এর সঙ্গে কি জুলাই ডিক্লারেশনের সম্পর্ক আছে? জুলাই ডিক্লারেশন যদি ঘোষণা একবার করে ফেলে, জুলাই ডিক্লারেশন হচ্ছে আর একটা চ্যারাক পাবেন উনি, আলাউদ্দিনের চ্যারাক। সেই চ্যারাকটি দিয়ে উনি এখন যা যা করছেন এর থেকে আরো ভয়ঙ্কর কাজ করতে পারবেন। আমি জানি না কি ভয়ঙ্কর কাজ, বাট জুলাই ডিক্লারেশনটা হচ্ছে বাংলাদেশের সংবিধানকে খারিজ করে দেবে। জুলাই ডিক্লারেশনটা আওয়ামী লীগের যত কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করাবে। জুলাই ডিক্লারেশনটা বাংলাদেশের সংস্কার না হওয়া পর্যন্ত কোনো ইলেকশনকে প্রমোট করবে না। জুলাই ডিক্লারেশনটা বাংলাদেশের এখনকার যে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা কাজকে জাস্টিফাই করবে। সুতরাং এই যে অপার ক্ষমতা জুলাই ডিক্লারেশনের, আরো কি যে করবে এটা আল্লাহ মালুম, আমি জানি না।